চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ৮ সেনা হারিয়ে পিছু হটেছে ইসরায়েলি বাহিনী, সতর্ক করে সহিংসতা বন্ধে জাতিসংঘের আহ্বান। গণতন্ত্রের ধারা ব্যাহত না করে রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার চায় বিএনপি, আলোচনার মাধ্যমে কার্যক্রম ফলপ্রসূ হওয়ার আশা। শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠক, ৬ সংস্কার কমিশনের কাজ নিয়ে হবে আলোচনা। এবং ভৌগোলিক অবস্থান, জলবায়ু সহ বিভিন্ন কারণে বাংলাদেশে মশার প্রকোপ বেশি, এডিস মশা নিয়ন্ত্রণে সমন্বিত ব্যবস্থাপনায় গুরুত্বারোপ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযানে হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে নিজেদের ৮ জন সেনা হারিয়ে পিছু হটেছে ইসরায়েলি বাহিনী। কেবল সেনাদের ওপর হামলা নয়, ইসরায়েলি বাহিনীর ৩টি ট্যাঙ্ক গুঁড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ। আইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ক্যাপ্টেন ও সার্জেন্ট পদমর্যাদার সেনারাও নিহত রয়েছেন। এছাড়া ইসরায়েলের নতুন করে ২৪০টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। জবাবে লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে। ইরানের হামলার জবাবে ২ ভাগে বিভক্ত হয়েছে বাইডেন প্রশাসন। ইসরায়েলের তেল আবিবে বন্দুকধারীদের গুলিতে ৭ জন নিহতের ঘটনায় দায় স্বীকার করেছে হামাসের সামরিক শাখা। লেবানন ইসরায়েল পরিস্থিতির বিষয়ে সতর্ক করে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা সমর্থন করেন না তার প্রশাসন। গণতন্ত্রের ধারা ব্যাহত না করে রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কার চায় বিএনপি। দলের নেতারা বলেছেন, আলোচনার মাধ্যমে সংস্কার কার্যক্রম আরও ফলপ্রসূ হবে। তারা জানিয়েছেন, দলকে সংগঠিত করার পাশাপাশি আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পাশেও দাঁড়াচ্ছেন বিএনপি নেতারা। রাহুল রায়ের রিপোর্ট। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত সময়ে নির্বাচনের কথা যেমন বলছে, তেমনি রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারের কথাও বলছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ৬টি খাতে সংস্কারের জন্য এরই মধ্যে ৬টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বিএনপি নেতারা বলছেন, সঠিক পরিকল্পনা থাকলে সংস্কারে খুব বেশি সময় লাগবে না। রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মধ্যে দিয়ে তাদের সংস্কার এবং রাজনৈতিক দলের বক্তব্যের একটা সমন্বয় হলে পরে ওটা যথার্থ সংস্কার হবে। এবং আমরা আবার মনে করি যে মানে বাংলাদেশে আর কখনই যাতে গণতান্ত্রিক ধারা কোনোভাবেই বিচ্ছিন্ন না হয় এবং এই ধারাবাহিকতা যাতে অক্ষুণ্ণ থাকে এবং কোনো কর্তৃত্ববাদের যাতে আবার উত্থান না ঘটে, সেই ধরনের পদক্ষেপগুলো, আইনগুলো তো হওয়া দরকার ওই সংস্কারের মধ্যে। পুলিশ প্রশাসন আছে, বিচারালয় আছে, তারপর আমার নির্বাচন কমিশন আছে। এই সব প্রতিষ্ঠান তো আপনি একবারই শুরু করতে পারেন, কারণ প্রত্যেকটা পার্টি কিন্তু আমার অ্যাডভাইজার আছে, আমার টিম আছে, তাই না? তা এমন না যে আমি একটা শেষ করে একটা ধরবো। তাহলে সবগুলো ডিপার্টমেন্ট যদি একসাথে কাজ শুরু করে সাইমালটেনিয়াসলি, তাহলে কি হবে, তার একটা টাইম ফ্রেম হবে, এতদিনের ভিতরে এটা শেষ করতে পারবো। মাইক্রো কন্ট্রোলিং এ এটাকে ব্রেকডাউন নিয়ে আসেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সময়টা ১.৫ মাস ১.৫ বছর দরকার, তা ১ বছর দরকার। রাজধানীতে নানা কর্মসূচির পাশাপাশি জেলা ও থানাভিত্তিক সমাবেশ করছে বিএনপি। সমাবেশগুলোতে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতারা জানালেন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে সংগঠনকে শক্তিশালী করার কাজ চলছে। এই আন্দোলনে প্রায় ১৪-১৫জন শুধু রিকশাওয়ালাই মারা গেছে বিএনপি সমর্থিত। এদের আমরা বাসায় খোঁজ খবর নিয়েছি, তাদেরকে যতটুকু সম্ভব সহায়তা করা এবং কারো পরিবার দিনাজপুরে, কারো পরিবার হয়তো ফেনীতে, সেখানে গিয়েও
আমরা বিএনপি পরিবারের নামে বা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ নানাভাবেই সেই কাজগুলো করছেন এবং এটা সম্পূর্ণ এই কাজগুলোকে তদারকি করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। রিফর্ম বলেন আর সংস্কার বলেন, যাই বলেন, প্রত্যেকটা কাজ কিন্তু গণতন্ত্রের একটা অংশ। সেই অংশগুলো কিন্তু বিল্ড আপ হচ্ছে, আস্তে আস্তে বিল্ড আপ হচ্ছে এবং এই বিল্ড আপের ভিতরে আমাদের সংশ্লিষ্টতা আছে, আমাদের সহযোগিতা আছে। আমরা তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য যে যে স্টেপ নেওয়া দরকার সেগুলো আমরা নিচ্ছি। বিএনপি নেতারা বলেছেন দলকে সুসংগঠিত করতে শৃঙ্খলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আগামী শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরাও আলোচনায় অংশ নেবেন। আলোচনার মূল বিষয় হবে রাষ্ট্র সংস্কারে গঠিত সংস্কার কমিশনগুলোর কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা। সেখানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। সাদি মাহমুদের রিপোর্ট। মুখ্য বিষয় হচ্ছে যে আপনারা জানেন আমরা অন্তর্বর্তী সরকার গঠনের পর রাজনৈতিক দলগুলোর সাথে তৃতীয়বারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। থাকবেন অন্য উপদেষ্টারাও। গত প্রেস কনফারেন্স রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় এবারের আলোচনায় প্রাধান্য পাবে 6টি সংস্কার কমিশনের কাজের অগ্রগতি। ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশন হওয়ার পরের থেকে 2 দফা রাজনৈতিক দলগুলোর সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং এইটারই চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। যে কমিশনগুলো যেটা হয়েছে আপনারা জানেন 6টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং পরে তাদের পরামর্শ নেওয়া হবে। 2 থেকে 3 দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হবে। বৈঠকে অন্তর্বর্তী সরকারের সার্বিক কার্যক্রম নিয়েও আলোচনা হবে। এই কমিশনগুলোর ফরমেশন 2 থেকে 3 দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো ফর্ম হবে। কমিশনের গঠনটা ডিপেন্ড করছে এই পলিটিক্যাল টক্সের উপরে না, এটা জাস্ট কিছু আপনারা জানেন যে কমিশনগুলোর প্রধান অলরেডি কাজ শুরু করেছেন, ওদের টিওআরও হয়েছে, টার্মস অফ রেফারেন্স হয়েছে এবং তাদের জন্য অফিসগুলো খোঁজা হচ্ছে। এখন জাস্ট যেটা হচ্ছে যে জাস্ট যারা যারা কমিশনের মেম্বার হবেন অনেকের ক্ষেত্রে সম্মতি লাগে, তাদের সাথে কনসালটেশন হচ্ছে এই বিষয়গুলো। এর আগে সবশেষ গত 31শে আগস্ট সার্বিক পরিস্থিতি, দেশ সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। ভৌগোলিক অবস্থান, তাপমাত্রা, আর্দ্রতা ও জলবায়ু সহ বিভিন্ন কারণে বাংলাদেশের মশার প্রকোপ বেশি। বছরের নানা সময়ে ডেঙ্গু সহ বিভিন্ন মশাবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। সম্প্রতি দেশে ডেঙ্গু জ্বর মহামারী রূপ ধারণ করেছে। পরিস্থিতির উন্নয়ন ও এডিস মশা নিয়ন্ত্রণে শুধু ওষুধ প্রয়োগই নয়, সমন্বিত মশক ব্যবস্থাপনার মতো বিজ্ঞানসম্মত পদক্ষেপ নিতে হবে। ধ্বংস করতে হবে মশার আবাসস্থল। আফরোজা হাসির প্রতিবেদনে বিস্তারিত। ডেঙ্গু জ্বর এডিস মশাবাহিত ভাইরাসজনিত রোগ। মূলত এডিস ইজিপ্টি প্রজাতির মশা বাংলাদেশে ডেঙ্গু রোগের জন্য দায়ী। জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত এডিস মশার বিস্তার বেশি ঘটে বলে এ সময়ে ডেঙ্গু জ্বরের প্রকোপ দেখা যায়। প্রাপ্তবয়স্ক এডিস মশা দেখতে অন্যান্য প্রজাতির মশার তুলনায় ভিন্ন। দেহে ও পায়ে সাদা কালো দাগ দেখেই সহজেই এডিস মশা চেনা যায়। ডেঙ্গু জ্বরে আক্রান্ত কোনো রোগীর রক্তপান করা এডিস মশা সুস্থ মানুষকে কামড়ালে ডেঙ্গু রোগ ছড়ায়। সাধারণত কামড়ানোর 3 থেকে 14 দিনের মধ্যে আক্রান্ত ব্যক্তির শরীরে তীব্র জ্বর অনুভূত হয়। সেই সাথে শরীর জুড়ে থাকে প্রচণ্ড ব্যথা। এছাড়া এর প্রভাবে রক্তে প্লাটিলেট বা অনুচক্রিকার সংখ্যাও কমতে থাকে। এমনকি যথাযথ চিকিৎসার অভাবে মৃত্যুও হতে পারে। তবে ডেঙ্গু আক্রান্ত হলে বিশ্রামের পাশাপাশি পর্যাপ্ত পানি ও তরল জাতীয় খাবার গ্রহণ এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। ডেঙ্গু প্রতিরোধে এরই মধ্যে মশা নিধন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। পাশাপাশি মশা নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। তবে এডিস মশা দমনে প্রয়োজন সকলের সক্রিয় অংশগ্রহণ। 2025 সালে 1 লাখ 65,000 জন 65 বছরের বেশি বয়সী ব্যক্তির মধ্যে 1 লাখ 65,000 জন 65 বছরের বেশি বয়সী ব্যক্তির মধ্যে 1 লাখ 65,000 জন 65 বছরের বেশি বয়সী ব্যক্তির মধ্যে 1 লাখ 65,000 জন 65 বছরের বেশি বয়সী ব্যক্তির মধ্যে 1 লাখ 65,000 জন 65 বছরের বেশি বয়সী ব্যক্তির মধ্যে 1 লাখ 65,000 জন 65 বছরের বেশি বয়সী ব্যক্তির মধ্যে 1 লাখ 65,000 জন 65 বছরের বেশি বয়সী ব্যক্তির মধ্যে 1 লাখ 65,000 জন 65 বছরের বেশি বয়সী ব্যক্তির মধ্যে 1 লাখ 65,000 জন 65 বছরের বেশি বয়সী ব্যক্তির মধ্যে 1 লাখ 65,000 জন 65 বছরের বেশি বয়সী ব্যক্তির মধ্যে 1 লাখ 65,000 জন 65 বছরের বেশ
এর বিস্তার রোধে বসতবাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। 3 দিন পর পর পড়ে থাকা পাত্র, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিক বোতল সহ যে কোনো উন্মুক্ত স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। পর্যাপ্ত ঔষধ প্রয়োগের মাধ্যমেও প্রাপ্তবয়স্ক মশা ও লার্ভা ধ্বংস করা যায়। এছাড়া ডেঙ্গু জ্বর থেকে রক্ষার জন্য দিনে কিংবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। জানালায় মশা প্রতিরোধক নেট ব্যবহার এবং স্প্রে কিংবা কয়েল ব্যবহারের মাধ্যমেও এডিস সহ অন্যান্য মশা থেকে নিরাপদ থাকা সম্ভব। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এডিস মশা ও ডেঙ্গু জ্বর নিয়ে আরও বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। চিকিৎসক হয়েও নাগরিক জীবনে নিজেকে সুস্থ রাখার প্রেসক্রিপশন হিসেবে বেছে নিয়েছেন ছাদ কৃষিকে। 5 বছরের অনুশীলনে 3 স্তরে গড়ে ওঠা আয়োজনটি দিচ্ছে সবুজ সৌন্দর্য আর রকমারি ফসল। উদ্যোক্তা বলছেন ছাদ কৃষি দ্রুত সম্প্রসারণে প্রয়োজন সরকারের বাস্তবমুখী পদক্ষেপ। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। শহর ক্রমেই গ্রাস করে নিচ্ছে চাষের জমি। বর্ধিত ঢাকার আফতাবনগর আবাসন এলাকা। এখানে গত 9 বছর ধরে বসতি গেড়েছেন ডক্টর আব্দুল্লাহেল কাফি খান। নাগরিক জীবনে সুস্থ থাকার প্রচেষ্টায় বেছে নিয়েছেন কৃষির এই আয়োজন। পাচ্ছেন নানামুখী উপকারিতা। এখন তো গ্রীষ্ম সিজন, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কিছু সবজি, কিছু ফল আসে, যেমন বরবটি, ঝিঙা, ঢেঁড়স, বেগুন, চাল কুমড়া, হ্যাঁ, তার পুঁই শাক, হ্যাঁ, অনেক সময় পালং শাকও হয়। আম আসে, আপনার কলা আছে, কামরাগা, সফেদা, আতাফল, হ্যাঁ, ড্রাগন ফল, আঙুর হয়। শহর বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সবুজকেও প্রাধান্য দেওয়া দরকার মনে করছেন তিনি। ঢাকা সিটিতে আমরা জানি কয়েকবারই হচ্ছে দূষিত সিটিতে ফার্স্ট হয়েছে, যে সেই ক্ষেত্রে এটা যদি আমরা মানে সবার নিজের উদ্যোগে, এটা আসলে নিজের উদ্যোগ থেকে যদি করতে পারি, সেই ক্ষেত্রে হয়তো বা ভবিষ্যতে আমরা হয়তো একটা দূষণমুক্ত ঢাকা সিটি হয়তো আশা করতে পারি। নিরাপদ ফসল উৎপাদনের এই ঘরোয়া বিপ্লবটির জন্য দরকার প্রাতিষ্ঠানিক কাঠামো। সরকার যদি উদ্বুদ্ধ হয়ে সবাইকে যদি এভাবে বলেন যে হ্যাঁ আপনারা গাছ লাগান, সেক্ষেত্রে আমার মনে হয় সবাই নিজে থেকে উদ্যুক্ত হয়ে আরো নতুন কিছু হয়তো আসবে। একটা সময় ছাদ কৃষি শখের বিষয় থাকলেও এখন নগর জীবনে যারা বসবাস করছেন, তারা প্রতিনিয়ত অনুধাবন করছেন এর প্রয়োজনীয়তা। যে কারণে সচেতন ব্যক্তি যারা আছেন তারা তাদের ছাদগুলোকে বিন্দুমাত্র খালি রাখছেন না, গাছগাছালি দিয়ে ভরছেন। এর উপকারিতার দিকটা তারা প্রচণ্ডভাবে অনুধাবন করছেন এবং তারা এই কথাও বলছেন যে এখানে সরকারের অংশগ্রহণটা অনেক জরুরি এর সম্প্রসারণের জন্য। একইভাবে তাদের এই ছাদ কৃষির আয়োজন দেখে প্রতিবেশীরা উদ্বুদ্ধ হচ্ছে, যেমনটা আমাদের হৃদয় মাটিও মানুষের ছাদ কৃষি আয়োজন দিয়ে সারা বাংলাদেশে এখন ছাদগুলো এরকম সবুজে ভরপুর হচ্ছে। আব্দুল্লাহেল কাফি ছাদ কৃষিটি তেমন একটা না। ঢাকার আফতাবনগর থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। দর্শক, এবারে চলে যাচ্ছে বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। এবারে নিটোল টাটার কৃষি সংবাদ। আগাম শীতকালীন সবজির চাষ করছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার কৃষক, কিন্তু আবাদ মৌসুমে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। তবে আগাম শীতকালীন সবজির বাজার দর ভালো হওয়ায় ক্ষতি পুষিয়ে ওঠার আশা কৃষকদের। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। বর্ষার পানি কমতে শুরু করলেই তুলনামূলক উঁচু জমিতে আগাম শীতকালীন সবজি আবাদ করছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার কৃষক। স্থানীয় কৃষি বিভাগের সহায়তায় মালচিং ও বেড পদ্ধতি, মাচা পদ্ধতি ও নেট হাউসের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন করছেন এই অঞ্চলের চাষিরা। ফলে কমছে উৎপাদন ব্যয়ও। প্রত্যেকবারই সবজি নাগাই, ইটনে আগুন নাগাই, দাম বেশি পাওয়ার জন্য এই বছরও নাগাইছি। জালের লিগে পাখি বুকি আহে না, এই কারণে আমরা জাল দিয়ে বেড করে দিলে, একবার দিয়ে দিলে খরচ কম হয়। 40 থেকে 50,000 টাকা খরচ হয়। যদি ভালো হয় তাহলে আমরা 1 লাখ অথবা 1 লাখ 1.5 লাখ টাকা বিক্রি করতে পারি। আগামীতে সামনে যদি বৃষ্টি বাদল না হয় তো আমরা এই যে ফসল আছে দাম ভালো আছে, ইনশাল্লাহ আমরা ক্ষতি পোষাইতে পারব। কৃষকের ব্যয় কমিয়ে নিরাপদ সবজি উৎপাদন ও ফলন বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। জাজিরা উপজেলায় প্রতি বছর প্রচুর শীতকালীন সবজি আবাদ হয়ে থাকে। বর্তমানে আগাম শীতকালীন সবজি আবাদ হচ্ছে
কৃষকরা মালচিং, বেড পদ্ধতি এবং নেট হাউসের মাধ্যমে গ্যাপ পদ্ধতিতে সবজি চাষাবাদ করছে। এই পদ্ধতিতে চাষাবাদের ফলে কৃষকদের উৎপাদন ব্যয় কমে এসেছে এবং নিরাপদ সবজি উৎপাদন নিশ্চিত হয়েছে। জাজিরায় এবছর প্রায় ৩১৫ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ৩৪৫ হেক্টরে। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দখল, দূষণ আর অপরিকল্পিত বাঁধের কারণে মৃতপ্রায় কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী নরসুন্দা নদী পুনরুদ্ধারে বিভিন্ন সময় প্রকল্প নেওয়া হলেও শতভাগ বাস্তবায়ন যেমন হয়নি তেমনি আসেনি ইতিবাচক ফল। নরসুন্দায় পানি প্রবাহ নিশ্চিত করা সহ নদী কেন্দ্রিক আধুনিক কিশোরগঞ্জ বাস্তবায়নের আহ্বান স্থানীয়দের। এসকে রাসেলের তথ্য ভিডিও চিত্র নিয়ে মোশাহিদ রনের রিপোর্ট। দেখে সবুজ মাঠ মনে হলেও এটি একসময়ের খরস্রোতা নদী নরসুন্দা। নদী তীরে গড়ে ওঠা কিশোরগঞ্জে শতাব্দী জুড়ে বাণিজ্য ও অর্থনীতির অন্যতম নিয়ন্ত্রক ছিল নরসুন্দা নদী। দীর্ঘদিনের দখল দূষণে স্থানীয় জীবন জীবিকার অনুঘটক নরসুন্দা নদী পানি শূন্য হয়ে মৃতপ্রায়। পরিবেশ প্রতিবেশ রক্ষায় নদী উদ্ধার ও নাব্যতা ফেরাতে ১১০ কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও অব্যবস্থাপনা ও দুর্নীতিতে মেলেনি সুফল। পানি প্রবাহের যে রাস্তা সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং নদীটা টোটালি একটা তার টোটাল জীববৈচিত্র্য হারিয়ে নদীটি আজকে একটা বাগানে পরিণত হয়েছে। এই নদীকে যেন নদীর রূপ ফিরে দেয়। সন্ধ্যা মৃত হওয়ার কারণে আমাদের বাণিজ্যেও কিন্তু একটা বিরতা। পানি প্রবাহ নিশ্চিতের পাশাপাশি নদী কেন্দ্রিক পর্যটন শিল্প গড়ে তোলার দাবি স্থানীয়দের। বইপত্রে পড়েছি এই নদীটা একসময় সচল ছিল, এখানে নৌকা চলাচল হতো, এখন তো আমরা এটা দেখতে পাচ্ছি না। নরসুন্দাকে বাদ দিয়ে মেরে ফেলা হয়েছে, যার ফলে আমরা নদী দেখতে পাই না, ময়লা এবং আবর্জনায় ভরে গেছে। নদীমাতৃক দেশে এখন আমাদের নরসুন্দা নদীকে বাদ দিয়ে মেরে ফেলা হচ্ছে। তারা যদি আমাদেরকে ডাকে আমরা নিজেরা মাঠে নামবো, তবু যেন আমাদের নদীটিকে সংস্কার করা হয়। আমরা চাই এরা এই বরফে নৌকা আইতারা যাইতারা। নরসুন্দা ও জেলার অন্যান্য নদী উদ্ধারে প্রয়োজনীয় উদ্যোগের আশ্বাস কর্তৃপক্ষের। সামগ্রিকভাবে সকল নদ নদীর বাস্তবিক যে অবস্থা আছে, এখন কোথায় দখল আছে এবং দখলদার কারা, এই লিস্ট করে পর্যায়ক্রমে এই অবৈধ দখল উচ্ছেদ করা হবে এবং এই দূষণ এবং দখলটা নিয়ন্ত্রণ করা হবে। আবহমান বাংলার শত শত বছরের ইতিহাস ঐতিহ্যের সাথে গভীরভাবে যুক্ত নরসুন্দা আজ কিশোরগঞ্জের দুঃখ হয়ে বইছে। পরিবেশবিদরা বলছেন, যথাযথ উদ্যোগে নরসুন্দার নাব্যতা ফিরলে শুধু প্রাণ প্রকৃতি আর বাস্তুতন্ত্রই রক্ষা পাবে না, বরং গতি আসবে জেলার জীবন জীবিকায়। মোশাহিদ রনি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, এবারে খেলার খবর।